প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম সপ্তম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে সুপ্তি ট্রেডার্স 2022 সালের 1 জুলাই তারিখে 1,25,000 টাকা এবং 1,18,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করে। তার মানে তার মূলধন টোটাল হয়েছে নগদ এবং আসবাবপত্র মিলে একটা পরিমাণ। এরপর দেখতে পাচ্ছি জুলাই 6 নবীন ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, তার মানে এখানে ধারে পণ্যটা ক্রয় করা হয়েছে। এরপর 12 তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন করা হয়েছে, তার মানে দেখো এখানে আরও কিছু মূলধনের কথা বলা হচ্ছে। তারপর 20 তারিখে বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। তো আমাদের এখানে যে পাওনাদার তৈরি হয়েছিল, এখন আমরা সেই পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছি 40,000 টাকা। এবং সবার শেষে বলা হয়েছে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। নর্মালি আমরা আসবাবপত্রের অবচয় হিসেবে যে জাবেদাটা দেই সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। খুবই ছোট্ট একটা প্রশ্ন। এবার দেখো কতে বলা হচ্ছে আসবাবপত্রের নিট মূল্যের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ, আমরা প্রথমে এখানে আসবাবপত্রের পরিমাণ দেখতে পাচ্ছি 1,18,000 এবং সবার শেষে দেখতে পাচ্ছি অবচয়ের পরিমাণ 3,500 টাকা। তাহলে আমরা যদি নিট মূল্য বের করতে চাই, আসবাবপত্র থেকে আসবাবপত্রের অবচয়টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসবাবপত্র 1,18,000 টাকা এবং এখান থেকে যদি আমরা অবচয়টা বাদ দেই তাহলে আমাদের আসবাবপত্রের নিট মূল্য পাচ্ছি আমরা 1,14,500 টাকা। এরপর চলে যাই খ নাম্বার প্রশ্নে। খতে বলা হয়েছে জুলাই 6 থেকে 25 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তার মানে 6 থেকে 25 এই 4টি লেনদেনের জন্য জাবেদা দিতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নবীন ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে এটা ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করা হলে আমাদের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে আমাদের প্রদেয় হিসাবের নাম হচ্ছে নবীন ট্রেডার্স। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট টাকার অ্যামাউন্টের জায়গায় হবে 45,000 টাকা। তারপরে অতিরিক্ত মূলধন আনয়ন করা হলে আমাদের জাবেদা একটাই হয়, সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট। যেহেতু নগদ টাকা আনা হয়েছে তাই নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপরে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 40,000 টাকা। আমাদের পাওনাদার তৈরি হয়েছিল, এখন সেটাকে আমরা পরিশোধ করে দিয়েছি। তার মানে আমাদের জাবেদা হবে পাওনাদার অথবা প্রদেয় হিসাব, যেটাই লেখো না কেন, পাওনাদার হিসাব ডেবিট, কারণ পাওনাদারের পরিমাণ কমে যাচ্ছে, এবং নগদান হিসাব ক্রেডিট এবং টাকার অ্যামাউন্ট হবে 40,000 টাকা। এবার অবচয় ধার্য করা হলো, এটার জাবেদা সবসময় একটাই হয়, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 4টা জাবেদা। এবার চলে যাই গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মূলধন হিসাব এবং পাওনাদার হিসাব প্রস্তুত করো। তাহলে দেখো আমরা 1 তারিখে একটা মূলধন দেখতে পাচ্ছি এবং আমাদের জুলাই 12 তারিখে একটা মূলধন দেখতে পাচ্ছি। এই দুইটা জাবেদা থেকে আমরা আমাদের মূলধন হিসাব তৈরি করব এবং পাওনাদার হিসাব প্রস্তুত করার জন্য আমাদের দুইটা জাবেদা আছে। একটা হলো ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট এবং আরেকটা হলো পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তার মানে এই দুইটা জাবেদা দেখেই আমরা আমাদের খতিয়ান প্রস্তুত করতে পারি। এবার চলে যাই আমাদের খতিয়ানের ঘরে। যেহেতু আমাদের এখানে কোনো কিছু বলা নেই আমরা চলমান জেড ছকে করব নাকি টি ছকে করব, আমরা যেটা সহজ আমাদের সেটাই আমরা সবসময় করার চেষ্টা করব। চলমান জেড ছক আমাদের সবার কাছে সবসময় সহজ হয়, তো আমরা চলমান জেড ছকে আমাদের মূলধন হিসাব এবং পাওনাদার হিসাব প্রস্তুত করলাম। চলমান জেড ছকে আমাদের 4টা টাকার ঘর থাকে। এবার আসো আমাদের প্রত্যেকটা জাবেদা আমরা এখানে উপস্থাপন করব।
জুলাই 1 তারিখে আমাদের জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, তাই আমরা ক্রেডিটের ঘরে টাকা বসাচ্ছি। এবার দেখো, ডেবিটের হিসাব খাতে দুইটা হিসাব খাতের নাম ছিল, তাই আমরা দুইটা হিসাব খাতের নাম লিখে একে একে প্রত্যেকটা লেনদেন বা প্রত্যেকটা টাকার ঘরগুলো বসিয়ে দিলাম। এবং আমরা যদি এটার জের নির্ণয় করি, প্রথম লেনদেনের জন্য জের 1,25,000 টাকা এবং দ্বিতীয় লেনদেনের জন্য দুইটা ক্রেডিট যোগ করে আমরা পরিমাণটা পাচ্ছি 2,43,000 টাকা। এবার দেখো, জুলাই 12 তারিখে আবার নতুন করে মূলধন হিসাব তৈরি হয়েছে। এখানে জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাই নগদান হিসাব লিখে আমরা 25,000 টাকা বসালাম ক্রেডিটের ঘরে। এবার দেখো, 2,43,000 টাকা এবং 25,000 টাকা যোগ করলে আমাদের মোট মূলধন হিসাবের জেরের পরিমাণ দাঁড়াচ্ছে 2,68,000 টাকা। এবার চলে যাই পাওনাদার হিসাবের মধ্যে। পাওনাদার হিসাবে আমরা দুইটা লেনদেন দেখেছিলাম। একটা হচ্ছে ধারে ক্রয় করা হয়েছে। তো ধারে ক্রয় করা হয়েছিল জুলাই 6 তারিখ। আমাদের জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট, তাই আমরা ক্রয় হিসাব লিখলাম। যেহেতু পাওনাদার হিসাব ক্রেডিট, তাই আমরা ক্রেডিটের ঘরে প্রথমে টাকা বসালাম এবং জের দেখো, প্রথম তারিখের জন্য জের কিন্তু 45,000 টাকা। এবার দ্বিতীয় যে জাবেদাটা ছিল সেটা হচ্ছে জুলাই 20 আমাদের বলা হয়েছিল পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। পাওনাদারকে পরিশোধ করা হলে জাবেদা হয় পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, তাই আমরা নগদান হিসাবটা লিখলাম। যেহেতু পাওনাদার হিসাব ডেবিট, তাই আমরা প্রথমে ডেবিটের ঘরে টাকা বসিয়েছি। এবার দেখো, আমাদের ক্রেডিট জের ছিল 45,000 টাকা এবং নতুন করে ডেবিট জের তৈরি হয়েছে 40,000 টাকা। তার মানে মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটের ঘরে এখনো আমাদের জেরের পরিমাণ আছে 5,000 টাকা। তার মানে পাওনাদার হিসাবের জেরের পরিমাণ 5,000 টাকা। যেহেতু পাওনাদার হিসাব সবসময় ক্রেডিট হয়, তাই দেখো এটার জেরের পরিমাণও কিন্তু ক্রেডিটের ঘরেই আছে। তাহলে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন আমাদের সপ্তম অধ্যায় থেকে। আশা করছি পুরো অধ্যায়টির পুরো সৃজনশীল প্রশ্নটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।